বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখব, তো এটি আমার এবং আমাদের খুবই প্রিয় একটি চ্যানেল। কি কেন কিভাবে ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও দেখব। তো আমি মনে করি যারা আসলে অনেক বিষয়ে জানতে চান, তো অবশ্যই সবসময় আপনারা কি কেন কিভাবে এই ইউটিউব চ্যানেলটি দেখেন। অবশ্য সেই করোনার আগ থেকে আসলে কি কেন কিভাবে ভিডিওগুলো রেগুলার দেখি এবং তাদের ভিডিও আমার খুবই মানে ভালো লাগে। আসলে খুব বিস্তারিতভাবে তারা ভিডিওতে আলোচনা করেন। তো যাই হোক, আজকে যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি, তো সেটি আসলে এই ভিডিও নিয়ে কী ভূমিকা দিব আমি বুঝতে পারতেছি না। তো এই ভিডিওর থাম্বনেইলে লেখা আছে, দেখতে পাচ্ছি যে ইউনূস সরকার ব্যর্থ হলো কেন। মানে আমি যখন ভিডিওটি দেখতেছি, এটি আজ থেকে ২ মাস আগে মানে আপলোড করা ভিডিও। তো আমি আজকে দেখতেছি, তো আজ থেকে আরও ২ মাস আগে প্রশ্ন করা হয়েছে যে ইউনূস সরকার ব্যর্থ কেন? তো ব্যর্থ হলো কেন? ব্যর্থ হলো কেন? তো তার মানে কি ইউনূস সরকার ব্যর্থ হয়ে গিয়েছেন? তো এটি খুবই মানে দামি একটি প্রশ্ন এবং বড় একটি প্রশ্ন। আসলেই কি ইউনূস সরকার ব্যর্থ হয়ে গিয়েছেন? আমি যখন এই ভিডিওটি দেখতেছি, তখন কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আছেন এবং দেশ মোটামুটি ভালোই চলতেছে। আসলে আমাদের বাংলাদেশে তো অনেক সমস্যা আছে। তো অনেক সমস্যার মধ্যেও আসলে একজন মানুষকে আসলে সুপারম্যানের মতো কোনো কিছু এসেই আসলে সমাধান করা সম্ভব না। এই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে। তো আসলে কি, কেন, কিভাবে তারা আসলে সরাসরি প্রশ্নটি করেছে যে ইউনূস সরকার ব্যর্থ হলো কেন? তো আসলে ইউনূস সরকার কি ব্যর্থ না সফল? আসলে এখনও আমার মনে হয় যে এটি বিচার করার সময় আসে নাই। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আসলে দেখে নেই যে আসলে সত্যি কি ইউনূস সরকার ব্যর্থ হয়েছেন এবং তিনি কি আসলে দেশ চালাতে ব্যর্থ হয়েছেন কি না, কি কেন কিভাবে আসলে কেন এই ভিডিওটি তৈরি করেছে। তো সব কিছু মিলিয়ে আসলে চলুন আমরা রিঅ্যাকশন ভিডিওতে চলে যাই এবং সেখান থেকে আমরা আসলে দেখে নিব যে তারা আসলে কি এখানে উপস্থাপনা করতেছে। সেনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করলে দেশের মানুষের মাঝে ব্যাপক আশা আকাঙ্ক্ষার জন্ম নিয়েছিল। সাধারণ মানুষ ভেবেছিল ডক্টর ইউনূস তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে দেশকে একটি নতুন পথে এগিয়ে নিয়ে যাবেন। সেই সাথে সুশীল সমাজের বহু সফল ও পরিচিত মুখ উপদেষ্টা পরিষদ। বন্ধুরা, আমি আসলে সরি আছি। আমি আসলে ভিডিওতে অনেক বেশি কথা বলে ফেলি, তো এর জন্য আমি দুঃখিত। তো যাই হোক, আমি যেটি বলতে এই ভিডিওটি এখানে পোস্ট করেছি সেটি হচ্ছে যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি, তো তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে। স্থান পাওয়ায় বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৬ মাস অতিবাহিত হওয়ার পরও দেশের মানুষ আবারও ঠিক আগের মতোই হতাশ হয়ে পড়েছে। কারণ সত্যিকার অর্থে দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলার অবনতি, প্রশাসনিক দুর্বলতা সহ কোনো দিক থেকেই জনগণের ভোগান্তি কমেনি। সরকারের ভেতর ও বাইরে থেকে নানামুখী চ্যালেঞ্জের কারণে ডক্টর ইউনূসের সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। ফলে জনগণের আস্থা দ্রুত কমতে শুরু করেছে এবং এই সরকারের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কেন ব্যর্থ হচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। তো আমি আরেকটি কথা এখানে বলে নিই, এই ভিডিও দেখার শেষে কিন্তু আসলে কিছু কমেন্ট দেখতে হবে। কমেন্ট দেখলে আমরা আসলে জনগণের এখানে কি কমেন্ট করতেছেন, কি মতামত দিয়েছেন সেটিও একটু দেখতে হবে, যার কারণে আসলে ভিডিওটি কিছুটা লম্বা হবে। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। আওয়ামী লীগ সরকার পতনের পরপরই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বিভিন্ন স্থানে আচ্ছা, সহিংসতা, মব জাস্টিস এবং সম্পত্তি ধ্বংসের ঘটনা ঘটে, যা এটা ঠিক। অন্তর্বর্তী সরকার মব দ্রুত। জাস্টিস আসলে খুবই চূড়ান্ত পর্যায়ে আসলে আমাদের দেশে বেড়ে গিয়েছে এবং গিয়েছিল এবং এটা এখনও আছে। আসলে মব জাস্টিস কোনোভাবেই কাম্য নয়। নিয়ন্ত্রণে আনতে পারেনি। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যে দেশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়।
বিনা নোটিশে ভারত ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় পূর্বাঞ্চলের 11টি জেলা প্লাবিত হয়, যার ফলে আমরা এখন আসলে আশঙ্কা করতেছি যে এই 2025 সালেও যখন মানে বর্ষা সিজন আসবে তখন আসলে আমাদের দেশে কী অবস্থা হয়, এটা নিয়ে আসলে অনেকেই এখন সন্দিহান, অনেকেই কিছুটা আতঙ্কের মধ্যে লাখ আছেন। লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এই দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছিল। সে সময় দেশের জনগণ সদ্য গঠিত হওয়া সরকারের ভরসায় না থেকে নিজেরাই যে যার মতো সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। সে কারণেই এটা আমাদের বাংলাদেশের মানুষের আসলে আসলে ন্যাচারাল একটি বিষয়। আসলে যদি কোনো জেলায় সমস্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে আমি দেখেছি এটা আসলে গর্ব করে আসলে বলতে পারে যে আমাদের দেশের মানুষ একদম ঝাঁপিয়ে পড়েন সেই জেলাকে উদ্ধার করার জন্য। এটা খুবই ভালো একটি ইয়ে, এটা আসলে মানে গর্ব করার মতো একটি বিষয়। সারা বাংলাদেশের মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েন। তার চ্যালেঞ্জের প্রথম পরীক্ষায় অনেকটাই পার পেয়ে যায়। নবগঠিত সরকারের দায়িত্ব বুঝে উঠতে আরও কিছুটা সময় প্রয়োজন। এমন ধারণা থেকেই রাজধানীর বাসিন্দারা ডাকাত আতঙ্কে নিজেরা রাত জেগে পাড়া মহল্লায় পাহারার ব্যবস্থা করেছে। তখনও হাসিনার খুনি পুলিশ বাহিনীর অধিকাংশই গা ঢাকা দিয়েছিল, তাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। কিন্তু সরকার তার ক্ষমতার মেয়াদ 6 মাস পূর্ণ করলেও এখনো পর্যন্ত দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এটি নিঃসন্দেহে এই সরকারের মারাত্মক ব্যর্থতা। মাঝখানে পুলিশ প্রশাসন সংস্কারের নামে র্যাব ও পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে নেটিজেনদের কিছুটা হাসির খোরাক জোগানো ছাড়া অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ চোখে পড়েনি। সবশেষে এক প্রকার বাধ্য হয়েই অপারেশন ডেভিল হান্ট নামে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যৌথ অভিযান শুরু করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সাফল্য আসলেও এই কার্যক্রমও একেবারে বিতর্কমুক্ত নয়। এইটা ঠিক আছে, ডেভিল হান্টে আসলে মানে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে কিন্তু মানে সাধারণ মানুষ বলতে যারা আসলে আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে, যারা আসলে মানে একজন নেতার আন্ডারে হয়তো ইউনিয়ন উপজেলা পর্যায়ে কাজ করতো, এদেরকেই ধরা হয়েছে, কিন্তু মূল যে টেবিল আছে সেগুলোকে কিন্তু আসলে ধরা হয় নাই। পূর্ববর্তী হাসিনা সরকারের লুটপাটের কারণে দেশে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। সে কারণে সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকগুলোতে অর্থের ব্যাপক সংকট ছিল। সেই সাথে দেশি বিদেশি ঋণের বোঝা এবং আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে প্রভাব ফেলেছে। ডক্টর ইউনূস সরকার গঠনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাজারে কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে কষ্ট শুধু বাড়িয়েই চলেছে। সরকার আমদানি করা খাদ্যপণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার এবং টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির ব্যবস্থা করলেও নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে ব্যর্থ হয়েছে। মাঝখানে ডিমের দাম নিয়ে ব্যাপক নৈরাজ্য, বাজার থেকে ভোজ্য তেল উধাও হয়ে যাওয়া, আবার বেশি দামে বাজারে ফিরে আসা, আলু পেঁয়াজ আমদানি নিয়ে জটিলতা সহ নানা বিষয়ে সরকারের ব্যর্থতা জনগণের মধ্যে অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে। সরকারের বিভিন্ন স্তরে প্রশাসনিক দক্ষতার অভাব পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে সমন্বয়ের অভাব এবং সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি সরকারের প্রতি জনগণের আস্থায় আঘাত করেছে। এই সরকারের অন্যতম কাজ ছিল দেশের পুরনো ধসে পড়া কাঠামো সংস্কার করা। সে লক্ষ্যে জনপ্রশাসন, পুলিশ, আদালত, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং সংবিধান সংস্কারের জন্য সরকার 6টি কমিশন গঠন করলেও এই সংস্কার প্রক্রিয়া ধীরগতিতে আগাচ্ছে। ইতোমধ্যে সংস্কার কমিশনগুলো সরকারের হাতে তাদের অনুসন্ধান ও সুপারিশপত্র তুলে দিলেও এই সরকার সেসব সংস্কার আদৌ করতে পারবে বলে মনে হয় না, কারণ তারা দেশ পরিচালনার কাজেই রীতিমতো হিমশিম খাচ্ছে। তার চেয়েও বড় কথা হলো, যাদের প্রাণের বিনিময়ে এই সরকার ক্ষমতা এসেছে, 24-এর সেই সব শহীদ পরিবারের প্রতি এখনও ন্যায় বিচার করা হয়নি। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নিতে সরকার চূড়ান্ত রকমের ব্যর্থ হয়েছে এবং এই সরকার গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সাহায্যে কোনো কাজে আসবে না বুঝতে পেরেই আহতরা পর্যন্ত আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, জুলাই বিপ্লবের খুনিদের বিচার তো দূরের কথা, তাদের নামে ঠিকমতো মামলা পর্যন্ত দিতে পারেনি এই সরকার। যেসব দুর্বল মামলা হয়েছে, সরকার পরিবর্তনের পর তাদের প্রায় শতভাগই খালাস পেয়ে যাবে। তাছাড়া আয়নাঘর প্রকাশ্যে আনা বা পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও সরকারের যথেষ্ট গাফিলতি রয়েছে। বলতে গেলে বিপ্লব করেও কাঙ্ক্ষিত পরিবর্তন না পেয়ে হতাশ হয়েই অনেকে 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে গিয়েছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের রাজনীতিবিদ ও আমলারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা করছে।
এর কারণেই অনেকটা সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে। পূর্ববর্তী সরকারের প্রভাবশালী আমলারা সরকারের কার্যক্রম ব্যাহত করতে নানাভাবে অপপ্রচার, রাজনৈতিক উস্কানি ও প্রশাসনিক বাধা সৃষ্টি করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সরকার গঠনের পরপরই রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগের ভেতর থেকে অসহযোগিতা একেবারেই স্পষ্ট ছিল। অনেক ক্ষেত্রেই সরকারের নেওয়া নীতিমালা বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হয়, যাতে জনগণের মধ্যে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ একটি ভার্চুয়াল মিটিংয়ে বলেছে, এই পুলিশ বাহিনীর ৯০% আওয়ামী লীগ করে। এ থেকেই বোঝা যায়, যতই সংস্কার করা হোক না কেন, বাস্তবে আমলাতান্ত্রিক জটিলতার কোনো অবসান হবে না। সেই সাথে রাজনৈতিক অঙ্গনে ইউনূস সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এককভাবে বর্তমান সরকারকে দোষারোপ করার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু এগুলো আসলে পূর্ববর্তী সরকারেরই ধারাবাহিক ফল। এছাড়া সনাতন ধর্মাবলম্বী এবং বেশ কিছু অরাজনৈতিক গোষ্ঠী প্রকাশ্যে ও গোপনে বিক্ষোভ ও ধর্মঘটের মাধ্যমে প্রায় নিত্যদিনই সরকারের উপর নতুন নতুন চাপ সৃষ্টি করছে। বিভিন্ন শহরে আকস্মিক বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং সরকারি ভবনে হামলার মতো ঘটনা ঘটেই চলেছে। বিশ্লেষকদের মতে এগুলো হলো সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত, যাতে জনগণের মধ্যে হতাশা তৈরি হয় এবং সরকারের জনপ্রিয়তা কমিয়ে দেওয়া যায়। এসব ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে ইউনূস সরকার নীতিগতভাবে অনেক উদ্যোগ গ্রহণ করলেও তা বাস্তবায়নে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয়েছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আমাদের চোখে এত প্রকটভাবে ধরা পড়ার অন্যতম আরেকটি কারণ হল ডক্টর ইউনূসের সরকারের প্রতি জনগণের অতিরিক্ত এবং অবাস্তব প্রত্যাশা ছিল। দেশের জনগণ নতুন সরকারের কাছ থেকে দ্রুত পরিবর্তন ও উন্নয়ন আশা করেছিল। তবে স্বল্প সময়ে সকল সমস্যার সমাধান সম্ভব না হওয়ায় জনগণের মধ্যে হতাশা এবং অসন্তোষ বেড়েই চলেছে। সেই অধিক প্রত্যাশা থেকেও প্রতিদিন নতুন নতুন আন্দোলন হচ্ছে। এই সরকারের আমলে কোন কোন পেশাজীবী আন্দোলন করেছে তার চেয়ে বরং কারা আন্দোলন করেনি সেই তালিকা তৈরি করা সহজ হবে। এই অল্প সময়ে হয়তো সকল সমস্যার সমাধান করাও যাবে না, তবে সরকারের অন্তত উচিত ছিল কিছু মৌলিক বিষয়ে আরও তৎপর হওয়া। কিন্তু তা এতদিনেও যেহেতু হয়ে ওঠেনি, তাই সামনের দিনগুলোতেও তারা এই বিষয়গুলো ঠিকমতো বাস্তবায়ন করতে পারবে না। এভাবে চলতে থাকলে ইউনূস সরকারের ব্যর্থতার বোঝা শুধু বাড়তেই থাকবে এবং ভবিষ্যতেও ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের মতো বিপ্লব পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশের ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় হিসেবে থেকে যাবে। এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই সবচেয়ে ভালো উপায়। তবে বিএনপি সহ অন্যান্য ছোট দলগুলোও যেভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছে, তাতে বাংলাদেশের মানুষের ভাগ্যে সামনে কি অপেক্ষা করছে তা বলাও মুশকিল। কারণ বিএনপির অতীত রেকর্ডও দেশের মানুষের জন্য খুব বেশি সুখকর নয়। তবে দেশের অবস্থা এখনও খুব বেশি স্থিতিশীল না হলেও অন্তত আওয়ামী লীগের মতো হায়নাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে। এটি বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় স্বস্তির বিষয়। এবং ২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষকে যেভাবে জাগ্রত হতে শিখিয়েছে, তাতে ভবিষ্যতে শেখ হাসিনার মতো কোনো স্বৈরশাসক এককভাবে সকল ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না বলেই আশা করা যায়। কি কেন কিভাবে এবং দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে দ্য ওয়াই ম্যাগাজিন। ম্যাগাজিনটি অর্ডার করতে চাইলে পিন কমেন্ট ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। তো বন্ধুরা, আসলে দেখে নিলাম কিভাবে এই ভিডিওটি যে ইউনূস সরকার ব্যর্থ, এই ইউনূস সরকার মানে ব্যর্থ হলো কেন। তো আমি প্রথমেই বলতে চাই যে আসলে ইউনূস সাহেব মানে ৭ থেকে ৮ মাস হয়েছে। আর এই ভিডিওটি যখন করা হয়েছে তখন মানে ধরেন আজ থেকে ২ মাস আগে করা হয়েছে, তো ৫ মাস হয়েছে, ৫ থেকে ৬ মাস হয়েছে, এরকম ধরেন ৬ মাস অথবা ৫ মাস। তো আসলে বাংলাদেশের যে ঐতিহ্য, ধরেন আজ থেকে ৫৫ থেকে ৫৬ বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য মানে ৫ থেকে ৬ মাসে আসলে এই ঐতিহ্য বলতে আমি আসলে কী বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারতেছেন। এই যে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এইসব
ইউনূস সাহেবের পক্ষে হঠাৎ করে এসে মানে সুপারম্যানের মতো বা ইয়ের মতো এসে যে সব কিছু তিনি পরিষ্কার করে দিয়ে আমাদেরকে একদম সুন্দর একটি রাস্তা করে দিবেন, সুন্দর একটি ব্যবস্থা করে দিবেন, এটি কিন্তু আসলেই সম্ভব না। তাছাড়া ইউনূস সাহেব কিন্তু তার অনেক সীমাবদ্ধতা আছে এই দেশ চালানোর ক্ষেত্রে, কারণ তিনি আসলে কোনো দলীয়ভাবে যে দলগুলো আছে তাদের মানে প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে এবং উপজেলায়, জেলায় সবখানে তাদের লোক থাকে এবং সব কিছু আছে। তাছাড়া তিনি এমন একটি পরিস্থিতিতে তিনি দেশের দায়িত্ব নিয়েছেন। আসলে এই পরিস্থিতিতে সবার পক্ষে আসলে সামাল দেওয়া সম্ভব না। এখানে অনেক মানে ঝামেলা আছে এবং এগুলো আসলে কাটিয়ে ওঠা মানে একদম মুখের কথা না। তো যাই হোক, কী কেন কীভাবে আসলে অনেকগুলো বিষয় তুলে ধরেছে। তো ইউনূস সাহেবের মানে উপদেষ্টা পরিষদে কিন্তু এখন আস্তে আস্তে আসলে অনেক কিছু কিন্তু বেরিয়ে আসতেছে, যেমন তার উপদেষ্টা পিএস 2 জন মানে দেখলাম যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, এরকম আস্তে আস্তে কিছু সমস্যা হচ্ছে। তাছাড়া আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে গিয়ে কিছুদিন আগে যেটি গিয়েছে মব জাস্টিস এবং ধর্ষণ। এই ২টা কিন্তু মানে মহামারী আকার মানে আমাদের দেশে ধারণ করেছিল। এখন কিছু আমি যখন ভিডিওটি তৈরি করতেছি এই কয়েকদিন ধরে আসলে কিছুটা কম হচ্ছে, কিন্তু ১ম দিকে খুব বেশি আসলে মব জাস্টিস হয়েছে। প্রচুর পরিমাণে হয়েছে এবং মানুষকে মানে বিনা বিচারে নির্দয়ে মেরে ফেলা হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলার মানে যে অবনতি হয়েছিল এবং এই জিনিসটা তো আসলে ভেঙে পড়েছিল। আইন শৃঙ্খলা সত্যি কথা বলতে তো ভেঙে পড়েছিল একদম। থানা থানাসহ সব কিছুই আসলে, বিশেষ করে পুলিশিং যে ব্যবস্থা আছে এটাকে একদম ভেঙে ফেলে দেওয়া হয়েছিল এবং এটি ভেঙে পড়েছিল, যার কারণে আসলে বিচার ব্যবস্থা অনেক মানে ঘাটতি তৈরি হয়েছিল। তো এটা আসলে আস্তে আস্তে কাটিয়ে ওঠা হচ্ছে এবং এটি কাটিয়ে উঠতেছি আমরা। আর দেখতে পাচ্ছি আসলে ইদানিং কিছুটা মানে মানুষ কিন্তু সত্যি কথা বলতে ডক্টর ইউনূস সাহেবকে কিন্তু চায়, অনেক সমস্যার মধ্যে কিন্তু ওনাকেই চায়। তার কারণ হচ্ছে আমরা কিন্তু বিগত ৫৬-৫৭ বছরে আসলে সব সরকারকেই দেখে ফেলেছি। আমরা আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, বিএনপি দেখেছি, তাও একবার না দুইবার করে, দুইবার ৩বার ৪বার করেও দেখেছি। তো এখন আসলে সবার ব্যাপারেই মানুষের এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। তো এখন জনগণ কিন্তু আসলে অনেক সমস্যার মধ্যেও আসলে ইউনূস সাহেবকে কিন্তু আসলে দেখতে চাচ্ছে এবং যদি আমি যেটি আগেই বলেছি যে হঠাৎ করে এসে আসলে সব কিছু সমাধান করে দেওয়া সম্ভব না। এটা আস্তে আস্তে করতে হবে। আর এসব করতে হলে কিন্তু উনাকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। যদিও আসলে নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার, তো আমাদের দেশে আসলে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন, একদল গিয়েছেন, অন্য কোনো একদল আসবেন। তো আমাদের তো আসলে সবগুলো দলকেই মোটামুটি চেনা হয়ে গিয়েছে। তো এখন ইউনূস সাহেব আছেন, তিনি একজন নোবেল বিজয়ী, তো অনেক গুণী মানুষ তিনি। তিনি দায়িত্ব নিয়েছেন যেহেতু তিনি এই দেশের দায়িত্ব নিয়েছেন, আসলে এই দেশের দায়িত্ব সবার পক্ষে নেওয়া সম্ভব না। তো তিনি নিয়েছেন হিসাবে আমার মনে হয় যে তাকে যথেষ্ট পরিমাণে একটা সময় দেওয়া প্রয়োজন। তিনি যদি কিছু করতে পারেন করবেন, না হলে তো তিনি নির্বাচন দিয়ে চলে যাবেন। একসময় তাকে নির্বাচন দিতেই হবে, কারণ তিনি এইটার জন্যই আসলে, যদি আসলে এইটার জন্য বলতেছি, আসলে নির্বাচন দেওয়াটাই তার কাজ না। তিনি হঠাৎ করে এই দেশের দায়িত্ব না নিলে আসলে এই দেশের দায়িত্ব কার হাতে যেত এবং কীভাবে কী হতো তা আমরা জানি না। তো যাই হোক, আশা করব যে ডক্টর ইউনূস সাহেব তিনি আরও বেশ কিছুদিন এই দেশে ক্ষমতায় থাকবেন এবং আসলে সাধারণ জনগণ, আমি চেয়েছিলাম কমেন্ট পড়তে, কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, যার কারণে আসলে আমি কমেন্ট পড়তেছি না। তো আশা করব যে ডক্টর ইউনূস সাহেব তিনি আমাদের দেশকে ভালো একটি অবস্থায় নিয়ে গিয়ে তারপরে তিনি হয়তো একটি নির্বাচন দিয়ে চলে যাবেন এবং আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের আসলে অনেক পরিবর্তন প্রয়োজন। তারা কিন্তু সেই আগের মতোই আছে, সত্যি কথা বলতে। আমরা যা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমগুলোতে, যেগুলো দেখতেছি, মানে আসলে কোনো পরিবর্তন হয় নাই এবং ভবিষ্যতে পরিবর্তন হবে কি না, কারণ মানুষ যদি আমরা পরিবর্তন না হই তাহলে কেউ এসে আসলে পরিবর্তন করে দিতে পারবে না আমাদেরকে। তো আমরা যে এই দেশের জনগণ যারা আছি, আমাদের মধ্যে আসলে পরিবর্তন নিয়ে আসতে হবে। তো যাই হোক, ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে আর আমি
ভিডিওটি দেখেছি আর এই ভিডিও নিয়ে আর বেশি কথা বাড়াইতেছি না। তো যাই হোক, এই ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রিয়াকশন ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।